হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার যার কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমাদের ক্লাসে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখেও নিতে পারবে। ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে মানে বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। মেজর কোর্সের জন্য রয়েছে 61199, আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি। এখানে পাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে 100% কমন সাজেশন। এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। আরো একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, একটা হচ্ছে সেটা আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট, তার সঙ্গে অ্যাপ লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটা যে রয়েছে সেটার নাম হচ্ছে www.pistical.com, আর অ্যাপটা যে রয়েছে দেখো উপরে লোগোটা দেওয়া আছে পিস্টিক্যাল এডুকেশন। প্লে স্টোরে গিয়ে যদি তোমরা সার্চ করো সেখানে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে, যেখানে 2026 থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয় নোটস পত্র, ক্লাস, অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে চৈতন্যদেব যে রয়েছে, যিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন, তার জীবন সম্পর্কে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত আকারে। কি বলছে দেখো, মধ্যযুগের সমাজ ও সংস্কৃতির স্বীকৃতিতে চৈতন্যদেব এক বিরল ব্যক্তিত্বের অধিকারী। মানে আমরা দেখবো মধ্যযুগ যে রয়েছে সেই মধ্যযুগের সমাজ আর সাহিত্যের ক্ষেত্রে দেখবো, সংস্কৃতির ক্ষেত্রে এই চৈতন্যদেব যে রয়েছে তিনি কিন্তু একটা বিরল ব্যক্তিত্বের অধিকারী। কেন বলেছে? মাত্র 48 বছর বয়স থেকে বঙ্গদেশে এক আলোড়ন হবে এখানে, ঠিক আছে, স্পেলিংটা একটু ঠিক করে নেবে, আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। মাত্র কত বলেছে? বয়সটা হচ্ছে 48 বছর বয়স। তখন থেকে বঙ্গদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তিনি। কি সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করিতে থাকে। চৈতন্যদেবের জন্মের পরে বাংলাতে সেই অবস্থায় আসিয়াছিল, মানে হাওয়ার মধ্যে একটা ভাবের যে বাষ্প সেটা যেন পরিস্ফুট হতে থাকে। মানে চৈতন্যদেব যে জন্ম হয়েছিল তারপরে সেই সমাজে যেন এরকমই একটা আবহাওয়া চলছিল, মানে বাংলা সাহিত্যে কিন্তু একটা বিরাট জোয়ারও নেমে আসছিল, বা বাংলা বঙ্গদেশ যে রয়েছে সেই সামাজিক জীবনেও কিন্তু একটা বিরাট জোয়ার নেমে আসছিল। কি বলছে যে চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে 18 ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন নবদ্বীপে জন্মগ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোন তিথিতে জন্মগ্রহণ করলেন। তারপর কি বলছে, পিতার নাম ছিল তার জগন্নাথ মিশ্র, মানে চৈতন্যদেবের যে পিতা তার নাম ছিল জগন্নাথ মিশ্র, আর মাতার নাম ছিল শচী দেবী। দাদার নাম কি ছিল? বিশ্বরূপ। আর তিনি অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমরা দেখব তিনি কিন্তু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন কিন্তু তার আর কি পূর্ণ যৌবন ছিল, খুব অল্প বয়সে কিন্তু তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। আর এই জায়গাটা যে বললাম বিশ্বরূপ, তার দাদার নাম ছিল বিশ্বরূপ, আর তার সঙ্গে তার নাম ছিল কিন্তু বিশম্ভর। এই দুটো নামে কিন্তু তোমরা গোলাবে না, ঠিক আছে? একটা হচ্ছে নিমাই আর একটা হচ্ছে নিতাই। কি বলছে, তিনি খুব অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার মাতার সংশয় ছিল যে চৈতন্য না গৃহত্যাগ করে নেয়। মানে তার যে দাদা রয়েছে বিশ্বরূপ, তিনি কি করেছিলেন, খুব অল্প বয়সেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর এই ভয়টা কিন্তু তার মায়ের মধ্যেও মনে ছিল যে তার যে বড় ছেলে বলতে তার দাদা যে রয়েছে সে খুব অল্প বয়সে যেহেতু সন্ন্যাস গ্রহণ করে ফেলেছে, তো সেটা যাতে চৈতন্য না করে বসে সেই ভয়টাই কিন্তু তার ছিল। এবং গৃহত্যাগ করেন। চৈতন্যের প্রকৃত নাম, একটু স্পেলিং গুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? প্রকৃত নাম ছিল বিশম্ভর। এই যে একটুক্ষণ আগে বললাম তার দাদার নাম ছিল কিন্তু বিশ্বরূপ এবং চৈতন্যদেবের প্রকৃত নাম ছিল বিশম্ভর, আর ডাক নাম ছিল নিমাই। আবার চৈতন্যদেব যে রয়েছে তার ডাক নাম নিমাই, আর তার দাদার কিন্তু ডাক নাম ছিল নিতাই। ঠিক আছে, এই দুটো নামগুলো যে রয়েছে এগুলোর মধ্যে কিন্তু তোমরা গোলাবে না।
বলছে 24 বছর বয়সে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। একটু স্পেলিং গুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? মাত্র কত বছর বয়স বলেছে? 24 বছর বয়স। সেই 24 বছর বয়সেই তিনি কিন্তু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন, মানে ঠিক তার দাদার মতো। তার মায়ের যে একটা ভয় ছিল, সেই ভয়টা কিন্তু সত্যি হয়েছিল। তার চৈতন্যদেব যে প্রভু ছিল, মহাপ্রভু, তিনিও কিন্তু খুব কম বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর কার কাছ থেকে করেছিলেন? কেশব ভারতীর কাছ থেকে। তারপর বলছে সেখান থেকে তার চৈতন্য নাম ধারণ করেন। আর এই যে আমরা চৈতন্য বলছি, চৈতন্য জীবন সম্পর্কে বলছি, তিনি যখন আর কি সন্ন্যাস গ্রহণ করলেন তখনই কিন্তু তার নাম নতুন রাখা হলো, সেটা হচ্ছে চৈতন্য দেব, ঠিক আছে? আগে কিন্তু তার প্রকৃত নাম ছিল বিশম্ভর এবং ডাক নাম ছিল কিন্তু নিমাই। তারপর দেখো কি বলছে, যে নিমাই ছোটবেলা থেকেই কি করেছে? অত্যন্ত দুরন্ত ছিল এবং নবদ্বীপের ব্রাহ্মণ্য সমাজকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। একটু স্পেলিং গুলো না তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে? আমরা দেখবো নবদ্বীপের যে ব্রাহ্মণ্য সমাজ, সেই সমাজকে যেন অতিষ্ঠ করে তুলেছিল এই চৈতন্যদেব নিজের দুরন্ত পানা দিয়ে, মানে ছোটবেলার থেকে অত্যন্ত চঞ্চল ছিল। তারপর কি বলছে? চৈতন্য প্রথমে গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন করতেন এবং পরে আমরা দেখবো অধ্যয়নের কিছুক্ষণ পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ কিছুদিন হবে, ঠিক আছে? কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে গঙ্গাদাস যে রয়েছে, সেই গঙ্গাদাসের টোলে তিনি পড়তে যেতেন, গঙ্গাদাস পণ্ডিত যে ছিল। এবং তার কিছুদিন পর পড়তে পড়তে তিনি কিন্তু লক্ষ্মীপ্রিয়া যে রয়েছে, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছিলেন। কিন্তু ভাগ্য বিরূপ আমরা দেখবো লক্ষ্মীপ্রিয়া মারা যান, তিনি আবার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন, মানে দ্বিতীয় বিবাহ আর কি। তিনি দুটো বিবাহ কিন্তু করেছেন। তারপর কি বলছে, যে এরপর কিছুদিন পরই গয়া গমন করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি তীর্থে পর্যটনে সন্নিবেশ করেন। এর কিছুদিন পর আমরা আবার দেখবো তিনি গয়া গমন করে যখন সন্ন্যাস গ্রহণের পর তীর্থ পর্যটন করছেন, মানে সন্ন্যাস গ্রহণ করে বিভিন্ন তীর্থ যে রয়েছে সেখানে কিন্তু ভ্রমণ করছিলেন। তারপর দেখো কি বলছে, যে তীর্থ পর্যটনে মন সন্নিবেশ করার পর দাক্ষিণাত্য গুজরাট, মহারাষ্ট্র ভ্রমণ করে বৃন্দাবনে যান এবং সব শেষে কিন্তু বৃন্দাবনে তিনি চলে যান এবং সেখানে গিয়ে সেখান থেকে গৌড় আসেন। ইতিমধ্যে চৈতন্যকে কেন্দ্র করে একটা পরিকর গড়ে উঠেছে ষোড়শ গোস্বামী, মানে ষোড়শ গোস্বামী আমরা দেখবো, 6 গোস্বামী যে রয়েছে, এই ষোড়শ গোস্বামী সহ জবন হরিদাস দ্বারা কৃষ্ণ নামের প্রচার ঘটেছে। এবং জীবনের শেষ 18 বছর বয়সে তিনি পুরীতেই ছিলেন। মাত্র 48 বছর বয়সে 1543 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মারা যান। মাত্র 48 বছর বয়সে তিনি মারা যান, আর 24 বছর বয়সে কিন্তু তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, ঠিক আছে? কি বলছে, তার মৃত্যু যে রয়েছে, তার মৃত্যু নিয়ে নানা গবেষক নানা মত দিয়েছেন। কেউ জানান যে জগন্নাথ মন্দিরে নৃত্য করতে করতে তিনি হয়তো মারা যান, মানে তিনি যে মারা গেছেন সেটা নিয়ে একটা সঠিক ধারণা কিন্তু পাওয়া যায়নি। অনেকে বলেছে জগন্নাথ মন্দিরে হয়তো নৃত্য করছিলেন, সে নৃত্য করতে করতে তিনি আর কি দেহত্যাগ করেছিলেন। তারপরে আবার কেউ বলে পুরীর রথে ইষ্টক বিশ্ব হয়ে ক্ষত হয়ে কিছুদিন পর দেহাবসান তার হয়। আবার কেউ বলে দিব্য উন্মাদ হয়ে নদীতে নেমে পড়ে। সে যাই হোক না কেন, মধ্যযুগের সমাজ সংস্কৃতিতে আমরা দেখবো চৈতন্য একটা জাগরণ এনেছিল, যা চৈতন্যের প্রভাবে মানবিকতার উন্মেষ কিন্তু ঘটেছিল। মানে মানবিকতার উন্মেষ সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে, সমাজে উঁচু থেকে নিম্ন থেকে মধ্যবিত্ত বা উঁচুবিত্ত মানুষের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন ঘটেছিল, যা সেই তৎকালীন সমাজ সাহিত্যে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলে, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাসে আমার চৈতন্য জীবন সম্পর্কে আলোচনা। আজকের আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল। আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।